আচ্ছা শুনেন, এখন হচ্ছে আমি যে জিনিসটা চিন্তা করলাম যে শুধু ম্যাথ করলেই তো হবে না, আমরা হচ্ছে বুঝতে হবে আমরা আসলে কি করতেছি। তাহলে প্রি স্ট্রেস কি কাজে লাগে কেউ একজন সংক্ষিপ্ত ভাবে বলতে পারবেন? মানে জাস্ট অল্প করে যায়, আপনি কি বুঝেন যে প্রি স্ট্রেস আমি না করলে কি লাভ বা করলে কি লাভ? প্রি স্ট্রেস কংক্রিটটা করলে যেটা হয় মানে আহ, কার্যক্ষেত্রে এটা মানে প্র্যাকটিক্যালি ইউজ করার পূর্বেই আমরা এটার ক্ষমতা সম্পর্কে জানতে পারি আর কি। যেহেতু প্রি স্ট্রেস কংক্রিটটা ইউজ করার পূর্বেই এটার টেনশন যে এবিলিটিটা থাকে, এগুলা হচ্ছে প্রেসার যেটা থাকে প্রেসার দিয়ে তৈরি করা হয়, এজন্য এটা আহ, মানে প্রজেক্টের ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করবেই জানা যায় যে এটার ক্ষমতা কতটা থাকবে বা এটা কতটা। কেন আপনি নরমালি অন্যান্য জিনিস ডিজাইন করলে তো আগেই তো জানতে পারবেন যে এটা কত হ্যাঁ, পিএস আমরা এর এই কংক্রিট আপনি ডিজাইন ডিজাইন করতেছেন। ক্যালকুলেশন যখন করি তখন জানতে পারি, বাট প্রি স্ট্রেসড কংক্রিটের ক্ষেত্রে পূর্ব থেকে প্রেসারটা দেয়া হয়, এজন্য আর কি এটা এজন্য কি আপনার পূর্ব থেকে প্রেসার দিলেন আর একটা হচ্ছে পূর্ব থেকে প্রেসার দিলেন না, দুইটা মেথড, কিন্তু হোয়াট ইজ দ্য বেনিফিট? আপনার লাভটা কি? স্যার লাভ তো আগে বেনিফিট থেকে। স্যার বলবো স্যার আমি। হ্যাঁ বলেন। স্যার এটা স্যার মানে যেখানে যেখানে আমার ইউজ করবো ওইখানে তৈরি করতে হয় না। তো হলো না তো। মানে যেটা আমি এই প্রি স্ট্রেস কংক্রিট আমি যেখানে ইউজ করবো আর কি, ওইখানে তৈরি করতে হয় না। তৈরি করার জন্য আলাদা জায়গা ইউজ করে তৈরি করা যায়। যার ফলে আপনার এটা প্রিস্ট্রেস, ওটা প্রিকাস্ট বলে, আলাদা জায়গায় তৈরি করা মানে হচ্ছে প্রিকাস্ট। এটাকে আমরা প্রিকাস্ট বলি, মানে আগে কাস্টিং করে এরপরে হচ্ছে এটা সরানো হয়। কিন্তু প্রি স্ট্রেস হতেছে কি, আপনার ধরুন মনে করেন বাসা বাড়ির জন্য আপনি যদি একটা ইয়েতে ঢালাই করে যদি আপনি মনে করেন একটা গোসল করার জন্য গ্রামের বাড়িতে ধরুন টিউবওয়েল থাকে না, টিউবওয়েলের সামনে হচ্ছে আপনার কি দিবেন, মনে করেন এরকম পাটাতন বিছাবেন, তো এটা অন্য জায়গায় ঢালাই করে নিয়ে সেখানে বসে দিতে পারেন না, তো এটা প্রি স্ট্রেস হবে না প্রিকাস্ট। সরি স্যার। হ্যাঁ, তো প্রি স্ট্রেস কাকে বলে বা প্রি স্ট্রেসের লাভটা কি, বেনিফিটটা কি? ওকে যেটা আছে ঠিক আছে, এগুলোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, এগুলো তো লিখবেনই। আমি হচ্ছে সবাইকে ভাইবা অ্যাসাইনমেন্টের মানে হচ্ছে ভাইবাতে আমার অ্যান্সার দিতে কি বুঝে কি লিখছেন বুঝতে পারছেন? আপনি ধরেন লিখেন, হাতে লিখেন, ওয়ার্ডে লিখেন হোয়াট এভার ইউ উইল হ্যাভ টু। আপনাদের এখন পর্যন্ত কারোর অ্যান্সার কিন্তু ঠিক হয় নাই। স্ট্রেস প্রথমে মাথা চিন্তা করেন যে হ্যাঁ আমি এই কোর্সটা পড়ার আগে এবং পরে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, যে আমি আগে পরে হতেছে আগে আমি এই জিনিসটা জানতাম না, এখন এই কোর্স করার পরে হচ্ছে আমি এই জিনিসটা শিখবো। এটা আগেটা আমরা প্রথমে কি রাখতে হবে, ফিক্স রাখতে হবে, তাই না? প্রি স্ট্রেস কংক্রিট কোথায় ইউজ হইতেছে চোখের সামনে দেখছেন কোথাও? ফ্লাইওভার স্যার। জি স্যার দেখা হয়েছে স্যার। ফ্লাইওভার তো মেট্রো রেল স্যার। হ্যাঁ স্যার এখন যে স্যার মেট্রো রেল হইতেছে, তারপরে স্যার ওই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হইতেছে, এগুলোতে স্যার প্রি স্ট্রেস কনক্রিট ব্যবহার হইতেছে। আচ্ছা প্রি টেনশন ভার্সেস পোস্ট টেনশন। কেউ কোনো ভিডিও দেখছেন এখন পর্যন্ত প্রি স্ট্রেসের? না স্যার দেখিনি। একটা ভিডিও বাই করার চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন, যেটা হচ্ছে এটা সবাই দেখেন। মাঝে মাঝে আপনাদের ভিডিও একটু দেখাতে হবে।
Pre-stressed concrete. Projects like pre-necessary tensile strength. In this case, pre-stressed concrete is being used. দেখছেন In pre-stressing, the rods or tendons are এই যে দেখেন এই যে অ্যাঙ্কর করা আছে না দুই সাইডে concrete is being used. In pre-stressing, the rods or tendons are stretched along the axis and cement is poured. Later, when the tendons are released, the compression is generated at the bottom, which tries to counterbalance the বলেন। compression due to loading at নয়েজ স্যার আসছে মিউট করে দেন স্যার, শব্দ হয়েছে। স্যার সবাইকে মিউট করে দেন স্যার। আচ্ছা দাঁড়ান কই কই থেকে মিউট আসতেছে আমি দুই তিন জায়গা থেকে ইউজ করতেছি তো আচ্ছা আমার নিজেকেও মিউট করে দেই poured. Later, when the tendons are released, the compression is generated at the bottom, which tries to counterbalance the compression due to loading at the top part of the beam. The principle behind pre-stressed concrete is that compressive stresses induced by the high-strength steel tendons in a concrete member before loads are applied. This will balance the stresses imposed in the member during the service. Pre-stressed concrete can be used for the construction of roofs, floors, walls, and bridges with longer unsupported spans. Pre-stressing is generally done by two methods: pre-tensioned concrete and post-tensioned concrete. Pre-tensioned concrete. Pre-tensioned concrete is those in which the tendons are tensioned before pouring of concrete. The tendons are initially tensioned and anchored at both ends, and then concrete is poured over it and cured. When the concrete attains desired strength, the tendons are released and projections are cut out. The pre-stress imparts into beam through bond action. Post-tensioned concrete. In post-tensioned concrete, the tendons are tensions after the concrete is poured. Initially, the concrete is cast around the sheathing. The ducts are formed in concrete in which tendons are placed. After the concrete is hardened, the tendons are tensioned by hydraulic jacks and anchored. In case of bonded type tendons, the duct is grouted with sufficient slurry. In the unbounded type of tendons, grouting is not necessary. We will learn about this later. Thank you for watching. Stay tuned. The best is yet to come. Kindly do like, share, বোঝা গেছে কিছুটা থোড়া থোড়া স্যার। স্যার কিছুটা ধারণা পাচ্ছি স্যার। কি স্যার ধরনের আপনি আরেকটু যদি ব্যাখ্যা করেন স্যার ভালো হবে। আচ্ছা ওখানে ভিডিওতে যেটা ছিল একটাতে ছিল হচ্ছে কি কংক্রিটটা আমি যদি ভিডিওর দিকে যাই এই যে এখানে কি হয়েছে released the compression. এই যে এখানে হচ্ছে And cement is poured. Later, when the tendons are released, the compression is generated. Cement is poured. এখানে যেটা হয়েছে যে এখানে যদি আমি খেয়াল করি যে এই বাম পাশে কারণ আমি একটু মাউসটা নিয়ে আসি এক মিনিট মাউস
হ্যাঁ হ্যাঁ ইয়ে কি বলে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, মাউস কই? দেখেন আমি এই আমার মাউসটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। দেখেন এটা একটা মাথা, এটা কি আরেকটা মাথা, ঠিক আছে? এই দুই পাশে কিন্তু ওরা কি করছে প্রথমে, ইনিশিয়ালি হচ্ছে Use. In দেখেন pre-stressing, প্রথমে হচ্ছে কি the এই rods দুইটা or পাশে ক্ল্যাম্প করছে, ঠিক আছে? এটা একটা পাশ, এটা একটা খুঁটির মতো, এটা একটা খুঁটির মতো, মানে প্লেটের মধ্যে এই এদিকটা হচ্ছে টেন্ডনটা পাস করা হয়েছে, এই পাশে কি দেয়া আছে দেখছেন, অ্যাঙ্কর করা আছে, এটাকে অ্যাঙ্কর বলে, গিট দেয়া, ঠিক আছে? এই পাশেও কি করা আছে, এরকম অ্যাঙ্কর করা আছে। তারপর হচ্ছে টানতেছে, টেনে মানে এটা কি করলো tendons are stretched along. দেখিস, কেউ ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যালো, সব এই হচ্ছে একটা কল আসছে তো, কথাটা শেষ করা
সরি, এক স্টুডেন্ট কল দিয়েছিল, ওর আবার এই আচ্ছা আহ তাহলে ভিডিও দেখে সবকিছু কি আমরা মোটামুটি ক্লিয়ার না? আমি আজকে যেটা কনফার্ম করতে চাচ্ছি সেটা হচ্ছে কেউ স্যার যেন, ভিডিও দেখছি বাট আপনি এই প্রি টেনশন আর পোস্ট টেনশন সম্পর্কে বলতে চাচ্ছিলেন। কিন্তু আপনারা বুঝছেন কিনা যে প্রি টেনশন মানে আমাদের প্রি স্ট্রেসিং করলে লাভটা কি? না স্যার ক্লিয়ার না, একটু যদি না স্যার স্যার ওইটা ক্লিয়ার তো করে এখনো দিতেন। বলা হয়নি হ্যাঁ স্যার, জাস্ট হ্যাঁ দেখিয়েছেন। হ্যাঁ আমরা শুধু এটুকুই বুঝছি স্যার যে কনক্রিট ঢালাইয়ের পূর্বেই স্যার টেনশনকে আগেই টেনসাইল করান, এই রডকে আগেই টেনশন করানি হয় এবং আচ্ছা আচ্ছা এইটুকুই স্যার স্যার দেখে বুঝছি আর কি স্যার, কিন্তু ফাইনালি আচ্ছা স্যার আমার মনে হয় যে প্রি স্ট্রেস করলে কনক্রিটের সেকশনটা কমানো যায়, ভলিউম আচ্ছা আচ্ছা কমানো যায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, ওকে ভাই, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। নকশা রেডি করতেছি ভাই। আচ্ছা থ্যাংক ইউ। এই ফোনের জ্বালায় ক্লাস নেওয়াটাও ঝামেলা। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি যেটা বলতেছি যে আপনার এই যে এটা দেখেন, এটাতে কি হয়েছে আগে বলেন তো। প্রথমে টাইনে লম্বা করছে না, ইয়ে করছে না এই টেন্ডনটাকে জি টেনে স্যার। টেনে কিন্তু লম্বা করেছে। এরপরে আপনার হচ্ছে এই যে ইয়েটা দেখেন, হোস পাইপ যেটা দেখছেন, মানে আপনার ওই যে আমরা যেটা বলি যে ঢালাই, মানে হচ্ছে ওই আমাদের ইয়ে মেশিন গুলো যে থাকে, রেডি মিক্সার মিক্সের যে মেশিন। মেশিন গুলো, হ্যাঁ রেডি মিক্সের যে মেশিন গুলো আছে বা হোস পাইপ দিয়ে যেটা ইয়ে করতেছে, ঠিক আছে, ওরকম এখানে ঢালাইটা কি করতেছে, আমাদের পোর করতেছে না, ঢালাইটা ঢালতেছে। ঢালার পরে আমাদের যেটা হচ্ছে আপনার এইটা টানা ছিল, ঢালার পরে এই ইয়ের মধ্যে শাটারিং এর মধ্যে এটা কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে না একটা টাইম পরে, শক্ত হয়ে যাবে। একজনের মনে হয় একটু বেশি নয়েজ আসতেছে, যার নয়েজ বেশি আসতেছে ওনাটা একটু অফ করে রাখেন, মিউট করে রাখেন, অন্যরা কথা বলেন। আচ্ছা আদিয়াত, আদিয়াত হ্যালো হ্যালো স্যার আদিয়া তাইজুল তোর এটা মিউট কর। একজন একটু মিউট করেন, যার বেশি কথা হইতেছে উনি একটু মিউট করেন। আচ্ছা আদিয়াত, আচ্ছা ইয়ে অন্য একজন এইটুকু বুঝছেন কিনা যে এটা আগে টানা হয়েছে, তারপরে কি কংক্রিট ঢালা হয়েছে, কংক্রিটটা কি হবে, শক্ত হবে, এরপরে একটা পর্যায়ে গিয়ে ওরা কি করতেছে দেখেন, The axis and cement is poured. Later, এরপরে কি when করে কেটে যাচ্ছে না, জি স্যার কেটে দিচ্ছে স্যার। tendons are সেই released, ক্ষেত্রে কনক্রিট সংকুচিত হতে the থাকবে। compression is এটা generated. হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে না, তাহলে ভিতরের দিকে একটা কি দেবে, যে জি স্যার টেনশন একটা ভিতরের দিকে চাপ দেবে, প্রেসার। চাপ দিবে, প্রেসার দিবে। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এটার ক্ষেত্রে আপনাদের কাছে কি মনে হচ্ছে, এটা কি প্রি না পোস্ট টেনশন নরমালি? স্যার মানে এটা কে বুঝেন নাই এরকম কে আছে? ঠিক আছে, আমি এটা মেক শিওর করতে চাই সবাই বুঝেন, ঠিক আছে। এটা প্রি টেনশন স্যার। কেন প্রি টেনশন বলেন? এটা তো রডটা আগে টেনশন দিয়ে তারপর কংক্রিটটা কাস্টিং করলাম, কাস্টিং করার পরে হ্যাঁ কেটে দিলেন, কেটে দিলাম। হ্যাঁ ভেরি গুড। তাহলে এটা হচ্ছে কি আগে টেনশন দেয়া হয়েছে, এটা বুঝেন না এরকম কেউ আছেন? ওই যে আমি তো আজকে অনেককে কোশ্চেন জিজ্ঞাসা করেছি, ঠিক আছে। স্যার বুঝছি। সবাই বুঝতে পেরেছে স্যার। আচ্ছা তাহলে সবাই যদি বুঝতে পারেন, এখন দেখেন এটাতে কি এই কিনারা গুলা কি এটা এন্ড অ্যাঙ্কর্ড না এন্ড নন অ্যাঙ্কর্ড? নন অ্যাঙ্কর। নন অ্যাঙ্কর। হ্যাঁ নন অ্যাঙ্কর্ড মানে অ্যাঙ্কর্ড করা মানে কি, আমার এখানে কি থাকবে, অ্যাঙ্করিং করা থাকবে, গিট দেয়া থাকবে বা একটা ব্যাপার স্যাপার ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে এই যে দুই মাথাতে কিন্তু এটা কিন্তু এই মাথাগুলাতে অ্যাঙ্কর ছিল, কিন্তু কংক্রিটের সাথে অ্যাঙ্করিং করা হয় নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন আরেকটা দেখি আমরা, এটা তো ওইটাই ছিল, ঠিক আছে। এই যে দেখেন এটাই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে, যে আমাদের এয়ারপোর্ট বা এগুলোতে, সরি এই যে ফ্লাইওভার যেগুলো হচ্ছে, এই যে মাঝখানে একটা কি রেখে দিয়েছে, এই জায়গাটা হচ্ছে আপনার ফাঁকা জায়গা, একটা হোল, এটা হলো পাইপ রেখে দিয়েছে, শীতিং রেখে দিয়েছে দেখেন,
এরপরে হচ্ছে The কি concrete is cast around the sheathing. এরপরে কি ওর ভিতরে টেন্ডন দিয়ে The দিছে ducts কিন্তু are ওরা কিন্তু আগে থেকে কি করছে স্টিলের যে ওয়্যারটা যেটা আছে ওটা রাখছে এটা টানবে কখন formed in concrete in which tendons are পরবর্তীতে placed. স্যার। হ্যাঁ তাহলে কিন্তু কংক্রিট আগে After কি হয়ে the গেল শক্ত হয়ে concrete গেল না জি স্যার। টানবে হচ্ছে কি পরে তাহলে এটা কি হবে is hardened, the tendons are tensioned by hydraulic Post- jacks and anchored. In case of bonded type tendons, the duct is grouted with দেখেন sufficient এটা slurry. বলতেছে ডাক্ট ইজ গ্রাউটেড উইথ সাফিসিয়েন্ট স্লারি মানে এই যে ফাঁকা জায়গা এই জায়গাটা তো ফাঁকা ছিল না জি স্যার। স্টিলের সাথে তাহলে এটা কোনো কানেকশন থাকবে কংক্রিটের না তাহলে এটা বন্ডিং বানানোর জন্য আপনার হচ্ছে সিমেন্টটা পানির সাথে মিক্স করে স্লারি বানায় সেই স্লারিটা এর মধ্যে কি করে দেওয়া হয় পাস করে দেওয়া হয় পাম্প করে দেওয়া হয় তাহলে ওইটা শুকায় কি হয়ে যায় এই স্টিলের সাথে এই কংক্রিটের এটা কি হয়ে যায় বন্ডিং হয়ে যায় বুঝতে পারছেন জি স্যার। যদি এই স্যার স্লারি না দেন উত্তরাতে স্যার ফ্লাইওভার বা ওভারব্রিজ বলতেছে স্যার মেট্রো রেলের যে প্রকল্পে কাজ চলতেছে মাঝে মাঝে স্যার ফাঁকা ফাঁকা অবস্থায় দেওয়া ওই হ্যাঁ যে ওগুলা বক্সের ওগুলা হচ্ছে ওগুলোই কি হ্যাঁ এইগুলো? ওগুলা হচ্ছে দেখেন ওই যে খেয়াল করেন ছবি দেখলে পাবেন ঠিক আছে ওগুলার মাঝখানে যে ফাঁকা যেগুলো থাকে জি স্যার সার্কুলার একটা স্টিল ওয়্যার হ্যাঁ মতো হ্যাঁ ফাঁকা ওই জিনিসগুলোর মধ্যে আপনার যেরকম শিডিং করে দেয়া আছে ওগুলা হচ্ছে পোস্ট টেনশন করা হবে বুঝতে পারছেন কিছু কিছু করার পরে আপনার হচ্ছে কি করে দেয় কিছু যেগুলো করা হয়ে যায় ওগুলাতে করে আপনার হচ্ছে দুই মাথা হইতেছে করে দেয় ওরা হচ্ছে লাগাই দেয় যাতে হচ্ছে কংক্রিট স্লারিটা বের না হয়ে যায় ঠিক আছে এরপরে যখন শক্ত হয়ে যায় তারপর খুলে দেয় বন্ডিং করার জন্য স্যার এখানে সিমেন্ট অন্য কোনো অ্যাডিটিভ জাতীয় পদার্থ চাই স্যার যেমন হ্যাঁ আপনার মানে আপনার হইতেছে মেইন কথা এখানে আপনি ধরেন মনে করেন গ্রাউটেড থাকতে পারে তারপরে হচ্ছে আপনার আমাদের তো এখন বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায় ঠিক আছে মাইক্রো কংক্রিট হইতে পারে এপক্সি টাইপের কিছু দেয় নাকি স্যার? না ইপক্সি টাইপের আমি যতদূর জানি দেয় না ঠিক আছে আমার আমার নলেজ ঠিক আছে যতটুকু পর্যন্ত আছে এখন হয়তো বা নতুন টেকনোলজি আর আসতেছে কিনা সেটা সম্পর্কে হয়তো আমাদের জ্ঞান লাভ করতে হবে বুঝানোর কথাটা একটা সময় ছিল যে কংক্রিটের কোনো অ্যাডমিক্সার ইউজ করা হতো না এখন কিন্তু কি করা হয় আপনাদের বিভিন্ন ধরনের অ্যাডমিক্সার ইউজ করা হয় ফসরক বা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয় এয়ার এন্ট্রেনিং এর জন্য আপনার বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয় বুঝতে পারছেন তো এরকম এখানে কেমিক্যাল ইউজ করে কিনা আমি এক্স্যাক্টলি শিওর না ঠিক আছে এটা হয়তো বা কারো নলেজ থাকলে আমাকে জানাতে পারেন স্যার কনক্রিট ঢালাইয়ের সময় অনেক সময় কেমিক্যাল ইউজ করা হয় স্যার জমানোর জন্য হ্যাঁ। শুধু এইটুকু জানি স্যার হ্যাঁ ওটা তো আমি বললামই ওটা হচ্ছে নরমাল হইতেছে আপনার ধরেন মনে করেন ইনিশিয়াল সেটিং টাইম কে ডিলে করার জন্য বা ফাইনাল সেটিং টাইম এগুলো হার্ডেনিং টাইম কে করার জন্য ঠিক আছে বিভিন্ন প্রজেক্ট বেসিসে আপনার হয়তো বিভিন্ন ধরনের স্ট্রেংথের জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা কিন্তু এই যে শিডিং এর এখানে আপনার হয়তো স্লারির মধ্যে কোনো স্পেসিফিক কি কেমিক্যাল ইউজ করে আমার জানা নেই ঠিক আছে যদি কেমিক্যাল ইউজ করতে পারে ঠিক আছে যে তাড়াতাড়ি হওয়ার জন্য বা ভালো বন্ডিং এর জন্য তাহলে প্রি স্ট্রেস প্রি টেনশনিং পোস্ট টেনশনিং এটা ক্লিয়ার না স্যার এটা ক্লিয়ার কিন্তু একটা কথা স্যার যেটা আমি প্রি টেনশন দিচ্ছি হ্যাঁ এখন আসেন যখন কেটে দিচ্ছি স্যার তখন তো ওই রডটা আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার একটা যে প্রেসার দিবে কনক্রিটকে হ্যাঁ স্যার এই সময় কি কনক্রিট কি ফেটে যাবে না স্যার হ্যাঁ এই জন্যই হয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এটা আপনি খুব ভালো একটা কথা বলছেন এই জন্য হচ্ছে আমরা পরবর্তী চ্যাপ্টার গুলাতে এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে আপনার হতেছে কংক্রিটের ঠিক আছে এই এর জন্য কি বলে কংক্রিটের আজান হচ্ছে তো একজন একটু মিউট করে দেন ঠিক আছে এখন আমি যেটা বলতেছি যে আপনার হইতেছে যে শুনেন ঠিক আছে পরে বলতেছি ধরেন মনে করেন এরকম একটা মধ্যে যখন ট্রাকটা থাকে আমাদের তখন কি হয় টেনশন কোন জোনটা হয় আমাদের ডিফ্লেকশন যেটা হয় আমি যদি একটু এটা ছাড়ি দেখেন In pre-stressing, the rods গাড়ি ডিফ্লেকশন আচ্ছা ডিফ্লেকশন দেখাচ্ছে না cast around মানে আমি জাস্ট যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে এরকম যদি গাড়ি থাকে alone won't be sufficient to provide the like bridges. Big bars alone. আমার কিন্তু গাড়ি থাকলে এই যে নিচের In pre-stressing, the road concrete is being used. এই যে নিচের জোনটাতে কি আর কোনো টেনশন আসবে না
টেনশন আসবে। এখন একজন যে কোশ্চেনটা করছে সে খুব ভালো একটা প্রশ্ন উঠাইছে, যেটা আমরা হচ্ছে নেক্সট আলোচনা করব। সেটা হচ্ছে যে আমার হইতেছে প্রি স্ট্রেসিং যখন আমি করব, আমি যদি এখানে একটু, কি ব্যাপার পেন কোথায় গেল? আমরা প্রি স্ট্রেসিং যখন করব, ধরেন মনে করেন এখানে শুরুতে যখন প্রি স্ট্রেস করব তখন এই কংক্রিটটা কি হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে। এই ভিতরে তো চাপ আছে এখানে, ঠিক আছে? এই চাপের কারণে এদিকে কি হতে পারে, টেনশন আসে, এদিকে কম্প্রেশন, এই জায়গায় কি হতে ফেটে যেতে পারে, এই জায়গায় কি হতে পারে, ফেটে যেতে পারে স্যার। ফেটে যেতে পারে। তো আমরা এই জন্য হচ্ছে আপনার হতেছে আমরা মানে ডিজাইনের সময় আমরা দুইটা চেক দেই। একটা হচ্ছে ইনিশিয়াল চেক দেই। ইনিশিয়ালে টেনশন কোথায় আসবে, টপে। কম্প্রেশন কোথায় আসবে, বটমে। জি স্যার। ফাইনাল চেক দিব কোথায়, ফাইনালে চেক হলে কি হবে, তখন তো এটা শক্ত হয়ে গেলে এর উপর দিয়ে কি গাড়ি ঘোড়া চলা শুরু করবে না, লোড আসা শুরু করবে না, সার্ভিস লোড আসা শুরু করবে না। তখন কি হবে, তখন উল্টা লোডের কারণে কি হয়ে যাবে, তখন নিচে ডিফ্লেক্ট হয়ে যাবে না প্রি টেনশন থাকলেও। তাহলে ফাইনাল চেকে আমার কি হয়ে যাবে, টপে কি আসবে, কম্প্রেশন, আর বটমে কি আসবে আপনার, টেনশন। নরমালি টপে কম্প্রেশন, বটমে আপনার কি হতে পারে, টেনশন, কম্প্রেশনও থাকতে পারে যদি আমি হচ্ছে প্রি স্ট্রেসিং বেশি করে করি। অ্যামাউন্ট কতটুকু আপনি হচ্ছে কম্প্রেশন দিচ্ছেন, এটার এই সহ্য ক্ষমতা কতটুকু আছে, ঠিক আছে, এটার উপর বেসিস করে। ক্লিয়ার? ওকে স্যার। না বুঝলে জিজ্ঞাসা করেন। আমার কথাটা হচ্ছে ধর্ম মনে করেন আপনি কোর্স শেষ করলেন, কিন্তু আপনি যদি না বুঝেন যে আমি কি করতেছি, তাহলে কিন্তু এই আপনার আমি দুইটা ম্যাথ করাই দিলাম, এরপরে হয়তো আমি তো আগের যে লেকচার গুলো নিচ্ছি ওগুলোতে ভিডিও আছে, আপনার ভিডিও দিই না, আপনি দেখলেন, ঠিক আছে, কিন্তু আপনার নিজের মাথার মধ্যে কি করতে হবে, কাজ করাতে হবে যে আমি আসলে কি শিখতেছি বাস্তব জীবনে, এটা আমি কোথায় কাজে লাগাতে পারবো, ঠিক আছে? কারণ বাস্তব জীবনে যখন আপনি কাজ করবেন তখন তো আপনার বই খোলা, ওপেন বুক, তখন আপনার যে জিনিসটা থাকতে হবে যে আপনি জিনিসটা বুঝছেন কিনা, ঠিক আছে? আপনি তো ফর্মুলা দেখে দেখি করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা দেখি অ্যাটেন্ডেন্সে কে কাটা দেওয়া হয় না, দেখেন তো দেখি। মেজবাউর রহমান আছে, রুহুল পিক, মশিউর রহমান আছে, 181181149 আছেন, নাই। আব্দুল কাদের আছেন, হ্যাঁ। তারপরে কি এমডি নাসিম আছেন, নাসিম নাই। নিপা খাতুন আছে। আচ্ছা এমন কেউ আছেন যারা রেজিস্ট্রেশন করার নাই, এমন কেউ আছেন যারা রেজিস্ট্রেশন করার নাই, দেখি। মেজবাউর রহমান, মেহেদি হাসান, তৌহিদুল ইসলাম তো দেওয়া হয়েছে, সেলিম রেজারটা দেওয়া হয়েছে না, হ্যাঁ। রুল পিকে জান্নাত আব্দুল কাদের, নিপা খাতুন। আচ্ছা দেখেন আমরা হচ্ছে এখন ক্লাস মেটেরিয়ালে যাই, ঠিক আছে? ক্লাস মেটেরিয়াল হচ্ছে আমরা এই যে আপনারা হচ্ছে এগুলা ইন্টারনেট খুঁজলেই পাবেন, ঠিক আছে? মানে সেলফ লার্নিং অনেক একটা বড় ইস্যু। আমি যখন একটা কোর্স করতেছি নিজে কিছু জিনিস শিখতে হবে। এই পুরো জিনিসই হচ্ছে এই চ্যাপ্টার 2 হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে কাজ হচ্ছে, যে এটার স্ট্রেংথ কত বা স্টিল ওয়্যার, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের জাস্ট জানতে হবে, পরীক্ষায় এখানে কোনো কোশ্চেন আসবে না। এখন প্রি স্ট্রেসিং সিস্টেম এন্ড অ্যাঙ্করেজ আমরা যদি জাস্ট একটু দেখি, দেখেন এখানে এরকম ওয়্যার থাকে স্টিলের। স্যার হ্যাঁ বলেন। বলতেছি স্যার আমরা কেবল মানে যেটা যা বুঝতে পারলাম যে হচ্ছে কিভাবে প্রি স্ট্রেস এবং পোস্ট স্ট্রেন্থ কংক্রিট কাজ করে, কিন্তু এটা কেন কাজ করে বা এবং কিসের জন্য দিয়ে, এর বেনিফিটটা কি, মানে আমরা এটা দিবই বুঝেন বা নাই? কেন এটা স্যার? এই যে এটা কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম, ঠিক আছে? আচ্ছা আবার আমি রিপিট করতেছি আজকে, ঠিক আছে? একটু সবাই দেখুন। হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ঠিক আছে? যে আমরা আসলে প্রি স্ট্রেস করলে আমাদের লাভটা কি, লাভ এই যে আলাদা কেন? আলাদা যন্ত্র। হ্যাঁ বলেন। আমি একটু বলি স্যার। হ্যাঁ বলেন। আমরা যদি ফ্রি স্ট্রেস করি তাহলে যখন মানে ভিতরে যে ফাঁপা অংশটা থাকে ওটার ভিতরে যখন একটা অয়ার ঢুকে, যখন আমরা হাইড্রোলিক কোনো যন্ত্রাংশ দিয়ে টেনে টান দেই, তখন ওই যে বিম বা যে গার্ডার যেটা থাকে আপনার, ওইটা মানে পুরা টেনশনটা ওই অয়ারটার উপরে চলে আসে। দেন ওইটার উপর দিয়ে যদি কোনো প্রেসার যায় বা
কোনো গাড়ি যদি চলে তখন ওই গার্ডারের উপরে কোনো প্রেসার না গিয়ে প্রেসারটা সরাসরি আপনার ওয়্যার বা যে টেনশনের জন্য যেটা দেওয়া হয় ওইটার মধ্যে চলে যায়। কিছুটা ঠিক আছে কিন্তু পুরোটা ঠিক হয় না। আপনার আমি একটু মডিফাই করে দিচ্ছি, আমি যখন এটা বুঝাবো তখন আপনি আরো ক্লিয়ার হবেন। আপনি যেটা বলছেন না, থ্যাংক ইউ যে আপনি বলছেন কিছুটা, ঠিক আছে। এরপরে আমি একটু বলি, তাহলে হচ্ছে পুরাটা যে আপনার হতেছে স্টিল ওয়্যার নেয় না, এই জিনিসটা একটু মানে এখানে একটু মডিফাই করতে হবে আগে আপনার কথাটা, কারণ হচ্ছে আমাদের একটা বন্ডিং থাকে। তো এখানে যদি আমি চিন্তা করি যে ধরেন মনে করেন সহজভাবে যদি চিন্তা করি, এটা কোনো ম্যাথমেটিক্যাল না, ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড না। আমি ধরেন মনে করেন একটা বিম যদি এরকম থাকে, আপনি যদি এর উপরে কি দেন, লোড দেন, তাহলে বিমটা কিভাবে ইয়ে করতে পারে, ডিফ্লেক্টেড হতে পারে, এরকম ভাবে কি হতে পারে, ডিফ্লেক্টেড হতে পারে নাকি? জি স্যার। আচ্ছা, এরকম ভাবে যখন ডিফ্লেক্ট হবে তখন আমার বটম ফেসে স্বাভাবিকভাবেই টেনশনে থাকবে, টপ ফেসটা কম্প্রেশনে থাকবে। এখন এই যে রডটা আছে, এই রডটা যদি আমি চিন্তা করি, রডটা তো আপনি এইভাবে এদিকে সরে আসবে, তাই না? একটু সরে আসবে না, একটু সরে আসবে। আমি একটু বড় করে রাখতেছি যাতে হচ্ছে আমার চোখে দেখা যায়। আসলে এত বেশি ডিফ্লেকশন হয় না বা আমরা চোখে দেখি না, ঠিক আছে। বিল্ডিং এর মধ্যে আপনি দেখছেন বিম এতটুকু নিচে নেমে আসে, নামে না কিন্তু, ঠিক আছে। আমরা জাস্ট হচ্ছে আমি যদি অত কমায় দেখাই তাহলে কেউ বুঝতে পারবে না, চোখে দেখানোর জন্য। তাইলে এইটার উপরে আমার যে, এটা বলতে বোঝাচ্ছি এই যে রডটা, ঠিক আছে, আমাদের যে এই রডটার উপরে নরমাল ওয়্যার ইউজ করা হয় স্যার। না, আপনি প্রিস্টেসের কথা বাদই দেন, আসতেছে নরমাল আসতেছে কথা চিন্তা করেন, ঠিক আছে। তাহলে এটা কি পড়বে, টান পড়বে না? জি স্যার। ধরেন মনে করেন টান পড়লো কত, ফর এক্সাম্পল 100 টান পড়লো, ঠিক আছে। আমি জাস্ট একটা ভ্যালু বললাম আর কি, কতটুকু টান পড়লো, 100। এখন ধরেন এই ক্ষেত্রে আমাদের যদি স্ট্রেস ডিস্ট্রিবিউশন আমরা দেখাই, সেটা যদি আমি এইভাবে দেখাই যে এটা এদিকে নিয়ে চলে আসি, ডান পাশে জায়গা নেই। এটা যদি আপনি যে কোনো জায়গায় ক্রস সেকশনে, আচ্ছা 100 এটা দরকার নেই, আমি নরমালি কত আছে, একটা স্ট্রেস আছে, তাহলে আমার কি থাকে, এরকম একটা, এটা ক্রস সেকশনটা ধরলাম এরকম, এখানে রড আছে। আপনি বাস্তব জীবনে কিন্তু রড কিভাবে থাকবে, এইভাবে থাকবে, ঠিক আছে, এরকম থাকবে আর কি। এখন আমি জাস্ট হচ্ছে আমাদের নরমাল ম্যাথের জন্য আমরা হচ্ছে ধরতেছি যে হ্যাঁ শুধু নিচে একটা রড আছে, ঠিক আছে, আমাদের অ্যানালাইসিসের সুবিধার জন্য। এখন আপনার এটার উপর যদি আমি স্ট্রেস ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করি তাহলে কেমন হবে, এরকম কিছু একটা হবে না? স্ট্রেস, এটা কি ডিস্ট্রিবিউশন, স্ট্রেস ডিস্ট্রিবিউশন। তাহলে উপরের জোনটা কিসে থাকবে, এটা কম্প্রেসিভ, এটা কি থাকবে, কম্প্রেসিভ। আর নিচের এই জোনটা কি থাকবে, টেনসাইল। ওকে, তাহলে আমার হচ্ছে কি নিচের এই জোনটা কি টেনসাইল, উপরে এই জোনটা হচ্ছে কি আমাদের কম্প্রেসিভ। ওকে, এখন আমি যদি মনে করেন লোড বাড়াইতে থাকি, এখানে ধরেন মনে করেন 100 কিপ ছিল, এখন যদি 1000 কিপ করে দিই তাহলে একটা পর্যায়ে কি হয়ে যাবে বলুন তো, এই কম্প্রেশনটা কি অনেক বাইরে যাবে না? জি স্যার। টেনশনও বাইরে যাবে। এন্ড টেনশন তো কংক্রিটে নেয়ার একটা কি আছে, ক্যাপাসিটি আছে না? আমি জাস্ট এটা দেখাচ্ছি কংক্রিটের জন্য, এটা কিসের জন্য, কংক্রিট, শুধু কংক্রিটের কথা চিন্তা করতেছি। এখানে স্টিলও একটা অংশ নিবে, এখানে স্টিলও একটা কি নেবে, অংশ নেবে, স্টিলে হচ্ছে টান থাকবে। এই এই যে এখানে বেশি স্ট্রেস আস্তে 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 কংক্রিটে কি হয়ে যাবে, জিরো। কংক্রিটে ফাইটে যাবে। এই যে জায়গায় স্ট্রেস আস্তে আস্তে কংক্রিটে কি হয়ে যাবে, ফেটে যাবে। এখন ধরেন মনে করেন আমরা একটা রাবারকে টানতে টানতে, মানে মনে করেন এরকম চিন্তা করলাম যে একটা রাবার দিয়ে হচ্ছে আমি একটা জিনিস বাঁধলাম, এখন রাবারটা তাহলে কি করবে, টাইট করবে, মানে টাইট করে যদি দেন, এরকম যদি অনেক ফুলানো জিনিস থাকে, এটা রাবারে যদি টাইট করে দেন, এটা কি করে চাপাই ফেলবে না রাবারটা? যদি ওরকম চিকন মানে টাইট ফিট রাবার হয় তাহলে কি করবে জিনিসটা, মহিলারা চুল বাঁধে না, দেখেন না? জি স্যার। ঠিক আছে, তো এটা কি করে টাইট করার জন্য, তাই ঠিক আছে, এটা যদি ছিঁড়ে যায় এটাকে টাইট করতে পারবে, টাইট রাখতে পারবে? তাহলে এই জিনিসটা যেটা আগের অবস্থা ছিল ওটাকে আগের অবস্থায় ফিরে যাবে না? তাহলে এরকম স্ট্রেস বাড়তে 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 কংক্রিট কি হয়ে যায়, ফাটে যায়। তখন তাহলে এই স্ট্রেস শুধু কে নেয়,
স্টিল আর এটা ইলাস্টিক Still থাকে নেই। না, এখানে আর কি থাকে না, তখন এই জিনিসটা ছবিটা এমন হয়ে যায়, দেখেন খেয়াল করেন ছবিটা তখন কেমন হয়ে যায়, এরকম হয়ে যায়। কারো কেউ না বুঝলে জিজ্ঞাসা করেন যে স্যার এই ছবিটা এটা বুঝলাম না, এটা এরকম হয়ে যায়। বুঝছেন সবাই? জি স্যার। এই স্ট্রেসটা তখন আর লিনিয়ার থাকে না, তখন কি হয়ে যায়, ইনইলাস্টিক হয়ে যায়। এই লিনিয়ার হওয়া মানে কি, স্ট্রেস এবং স্ট্রেইনটি প্রপোর্শনাল, যতটুকু টান দিব অতটুকু কি হবে, লম্বা হবে। মানে যতটুকু টান দেব বলতে বোঝাচ্ছে যে অ্যামাউন্টের টান দিব ওইটার অনুপাতে কি হবে, লম্বা হবে। আবার আগে ছেড়ে দিলে কি হয়ে যাবে, আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে কি হবে, সে আর আগের অবস্থায় ফিরতে পারবে না, প্লাস্টিক জন্য চলে যাবে। তখন কি হয়ে যায়, স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এরকম হয়ে যায়। তাহলে এই জায়গায় হচ্ছে কি, এটা হচ্ছে কম্প্রেশন আর এটা হচ্ছে কি টেনশন। তাহলে এই যে এই জায়গাটা এটা কি হয়ে যায়, ফাঁকা। ফাঁকা। কিন্তু এখানে কি কংক্রিট ভেঙে পড়ে গেছে? না স্যার, পড়ে নাই স্যার। কংক্রিটটা কম্প্রেশন নিতে পারবে। কংক্রিট কিন্তু ওই জায়গায় কিন্তু বুঝলেন। কংক্রিটটা আছেই, ওই জায়গায় কি হয়েছে, কংক্রিটটা কিন্তু আছেই, আমার স্টিলের সাথে লেগেই আছে। তাহলে কিন্তু ওই কংক্রিটের আমি কি ধরতেছি না, কোনো কন্ট্রিবিউশন ধরতেছি না। কেন? কারণ হচ্ছে কি, ফেটে গেছে, ক্র্যাক হয়ে আছে। ওটা কি হয়ে গেছে, ক্র্যাক হয়ে আছে, কোনো স্ট্রেংথ নিতে পারতেছে না। না। তাহলে এই জায়গার কংক্রিটটাকে আমি যদি কি করতে চাই, ইউজেবল করতে চাই, তাহলে এটা কি কি করা যাবে, কিভাবে করা যাবে, আপনার আইডিয়াটা কি? কংক্রিটটা শক্ত বানাইতে হবে, হ্যাঁ। ওইটাকে স্টিলে পরিণত করতে হবে স্যার। স্টিলে পরিণত করবো না। এই কংক্রিটটাকে আমরা কি করব, এখান থেকে এই টপ থেকে আসলে এখানে কি আসতেছে, একটা টেনশন আসতেছে, এই বটম জোনে আমার কি আসতেছে, টেনশন। তাহলে টেনশন ধরেন মনে করেন কংক্রিট নিতে পারে 10, আইসে পড়লে হচ্ছে 50, তাহলে কি হয়ে যায়, ফেটে যাবে না? এটা হচ্ছে জি স্যার। ক্যাপাসিটি ধরলাম কংক্রিটের, এটা কংক্রিটের কার ক্যাপাসিটি, কংক্রিটের এই টেনশনের ক্যাপাসিটি কত, 10। এখানে লোডের কারণে আসলো কত, ফ্রম লোড থেকে কত আসলো, 50। ফ্রম লোড থেকে কত আসলো, 50। তাহলে আমার এখন কি করতে হবে বলুন তো দেখি। তাহলে আমি যদি এই 50-কে 50 না হতে দিয়ে একটু কি করে দিই, কমায় দিই, কমাইতে কমাইতে যদি 10-এ নিয়ে আসতে পারি, অর্থাৎ এই অ্যালায়েবল ক্যাপাসিটির মধ্যে রাখতে পারি, তাহলে এই কংক্রিটে কি দিবে, একটা টেনশন নিবে। জি স্যার। এটা বুঝাতে পারছি আমি জিনিসটা? এই কংক্রিটটা যদি 10-এর মধ্যে থাকে, তাহলে এই কংক্রিটে কি নিবে না, টেনশন নিবে না। কংক্রিট সর্বমোট টেনশন নিতে পারে কত আপনার, 10। 10। ঠিক আছে, 10 নিতে পারে, তাহলে ম্যাক্সিমাম 10 নিতে পারে। তাহলে যদি 8 হয়, তাহলে কংক্রিট তখন কি, এই যে এই কংক্রিটে কি থাকবে, জ্যান্ত থাকবে। কংক্রিটে কি থাকবে, জ্যান্ত। এই যে এখানে দেখলেন না যে আমি এই পাশে আঁকছিলাম যেরকম, ওরকম কি থাকবে, জ্যান্ত থাকবে। বা কংক্রিটে এখানে একটা স্ট্রেস নিবে, তাহলে এই কংক্রিটটা আছে এবং সে কি একটা কন্ট্রিবিউশন দিবে। এটার জন্য এখানের যে টেনশনটা আছে, সেই টেনশনটা 50 থেকে যখন 40 হয়ে যায়, আগে থেকে আমরা একটা কি দিয়ে দিই, কম্প্রেসিভ। আগে থেকে একটা কি দিয়ে দিই, কম্প্রেসিভ টেনে ছেড়ে দিই, মানে এটা কি হয়ে থাকে, কম্প্রেশন হয়ে থাকে না, এটা আসলে কি দেয়, কম্প্রেশন, তাই না? জি স্যার। তাহলে যে টেনশন যেটা আসতেছে ওইটাকে আগে থেকেই সাইজ করার জন্য ওটা কি করে নেয়, স্টিল বেশি অংশ নিয়ে নেয়। কি নিয়ে নেয়, স্টিল বেশি অংশ নিয়ে নেয়। ওই যে আপনি যে একজন যে বলছেন না যে সব নিয়ে নেয়, সব নিয়ে নেয় না, সব স্টিল নেয় না, স্টিলের সাথে কংক্রিটের যেটা থাকে সেটাও একটা অংশ নিবে। ক্লিয়ার? স্যার এখানে স্টিল যতটুকু নিতে পারতেছে প্রথম অবস্থায়, পরবর্তীতে যে লোডটা বেশি আসতেছে, এই বেশি লোডটা ক্যারি করার জন্যই আপনার এই প্রিস্টেজ যেটা আপনার টেন্ডন দেওয়া হয়, সেটা কি স্যার? হ্যাঁ, কিন্তু আপনি যেভাবে চিন্তা করতেছেন লোড বেশি আসতেছে, ওটা কিন্তু ক্যালকুলেশন আপনি আগে থেকে করতেছেন। মানে আপনার মানে ওয়ার্কটা যদি আমি একটু আলাদা করি, যে লোড আমি কিন্তু জানি প্রথম থেকে কত আসবে, তাহলে এটা আমার আগে থেকে জানা হয়ে গেছে না? তাহলে আর কংক্রিট কতটুকু নিতে পারে এটাও কিন্তু আগে থেকে কি আমি জানি। মানে আমরা 72 গ্রেডের কংক্রিট কতটুকু, ওর এফওয়াই কত হবে, ইল্ড স্ট্রেস কত হবে, 72.5 কেএসআই, এটা তো আপনি আগে থেকে জানেন। জি স্যার। তাহলে কংক্রিটটা আমার কত পিএসআই কংক্রিট থেকে আমি কি জানবো টেনশন কতটুকু নিতে পারে, তাহলে আমি প্রি স্ট্রেস কতটুকু দিব ওই হিসাব করে দিব। বুঝতে পারছেন? আন্দাজে দিব না, আমি প্রি স্ট্রেসটা কি দিব ওই হিসাব করে দিব। হিসাব কি থাকবে, শুরুতে যেন আমার উপরে ফাটে না যায়, আবার শেষে গিয়ে যেন এই লোডটাকে কি করতে পারে, নিতে পারে। দুটো জিনিসে কি থাকতে হবে, জিনিসটা স্যাটিসফাই করতে হবে। তাহলে এই যে কংক্রিট যে জোনটা আছে, এই জোনটাকে আপনার হতেছে কি করার জন্য, ইউজ করার জন্য। এবং এটা যখন ইউজ হবে তখন এখানে লোড কি চলে আসবে, বেশি চলে আসবে। তখন এখানে আপনার হতেছে কি
এই কংক্রিটের কম্প্রেশন এই জায়গাটা তো আপনার কি হবে, কম্প্রেশন বেশি নিতে পারবে, অর্থাৎ একই সেকশন সাইজ ইউজ করে আপনি বেশি মোমেন্ট নিতে পারবেন। কি মোমেন্ট নিতে পারবেন? বেশি মোমেন্ট। আমি বুঝাইতেছি, হায়ার মোমেন্ট অথবা লোড। আমি জাস্ট হচ্ছে এইভাবে বলি, লোড যদি বেশি হয় আপনার এই জায়গায় সেকশন, যে কোনো জায়গায় সেকশন নিলে মোমেন্ট কি বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার। যদি কোনো লোড না থাকে একটা বিমে, ধর মনে করেন এই বিমে কোনো লোড নাই, স্যার মোমেন্ট সেলফ কম। ওয়েট মনে করেন, মোমেন্ট একবারে মানে এটা নিজস্ব যে ওয়েট থাকবে। এখন আমি যদি উপরে লোড দেই মোমেন্ট কি হয়ে যায়, বড় হবে না? আস্তে আস্তে আরো বড় বেশি হয়ে যাবে। যদি লোড দেই তখন কি হয়ে যায়, মোমেন্ট আরো বড় হবে না? আমি বলতেছি লোড থেকেই মোমেন্ট আসছে, মোমেন্ট থেকেই বা লোড থেকে শেয়ার বা মোমেন্ট। আমি এটা বলতেছি হায়ার মোমেন্ট হায়ার লোড একই কথা, ঠিক আছে? তাহলে এখন ধরেন মনে করেন আমি যদি এটার কম্প্রেশন সি যদি আমি ধরি মনে করেন 100 আর টি ধরলাম 100, দুটো তো সমান হতে হবে। ডিসটেন্স যদি আমি ফিক্স রাখি এ, তাহলে এটা মোমেন্ট ক্যাপাসিটি কত? 100 ইনটু এ নাকি? জি স্যার। এখন আমি এই সি থেকে টি থেকে যদি 1000 বানাই দিই, তাহলে কি এটা বেশি মোমেন্ট নিতে পারবে না একই এ রেখে? বুঝি না স্যার কথাটা। আমি বলতেছি ধরেন মনে করেন এই সি এবং টি দুইটা জিনিস, সি এবং টি আমি আরেকটা পেজ নিই, ঠিক আছে? তাহলে হচ্ছে এই জায়গাতে সবকিছু লিখলে বোঝা যাচ্ছে না। ডুপ্লিকেট, ঠিক আছে? এই পেজে ক্লিয়ার পেজ দিয়ে দেই নাকি? ক্লিয়ার না, এটা দিই। দেখেন খেয়াল করেন, আপনারা যদি আজকে এটা বুঝতে পারেন না, এটাই আমার জন্য সার্থকতা। যে যে কেউ জিজ্ঞাসা করলে যে হ্যাঁ তোমরা প্রি স্ট্রেস কোর্স আসলে কি শিখেছো, ঠিক আছে, অ্যাটলিস্ট যেন বলতে পারেন যে হ্যাঁ আমরা আসলে এটা শিখেছি বা প্রি স্ট্রেস এই জন্য করে। সেটা হচ্ছে আপনার, আমি কি বলতেছিলাম যে মোমেন্ট যদি আপনি চিন্তা করেন এইভাবে, এটা যদি আপনার হয়তো সি হয়, এটা যদি টি হয়, অথবা আমি নরমালি টেনশন কে এরকম দেখানো হয়, কম্প্রেশন কে এরকম দেখানো হয়, তাহলে আমরা এই ছবিটি প্রিফার করি, তাহলে বেটার হবে। সরি, টি। তাহলে এটার মোমেন্ট কত আসবে? এই ডিসটেন্সে যদি আমার এ হয়, মোমেন্ট ক্যাপাসিটি কত আসবে বা মোমেন্ট কত নিতে পারবে? কেউ যদি না বুঝেন বলেন যে এটা মোমেন্ট স্যার বুঝতেছি না। স্যার টি এর সাপেক্ষে স্যার এ ইনটু সি, আর সি এর সাপেক্ষে স্যার এ ইনটু টি। একই তো কথা, এবং সি এবং টি কি সমান না? জি স্যার। a ইনটু সি ইকুয়াল টু কি হবে? a ইনটু কি টি, কারণ টি সি ইকুয়াল টু কি টি না? টি হবে। জি স্যার। সামেশন fx ইকুয়াল টু 0 করে c ইকুয়াল টু টি হবে না? জি স্যার। এখন আমি বলতে তাহলে হ্যাঁ, তাহলে এই মোমেন্টটা হচ্ছে কি, আমি a ইনটু সি অথবা টি। এখন টি এর মান যদি আমার ধরেন মনে করেন 100 দিই, দুটো তো সমান যেহেতু 100 দিলে এটু কি দিতে হবে? 100 দিতে হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি এই মোমেন্টটা কি হবে? সেক্ষেত্রে 100 ইনটু এ হবে নাকি? 100 ইনটু এ হবে না? আমি যদি এটা 1000 বানাই দিই, কিভাবে 1000 বানাই দিই দেখেন। আপনি যখন আগে থেকে চাপ দিতেছেন, এর উপরে যখন আবার লোড দিচ্ছেন, তাহলে এটা আগে যে টেনশন থাকতো তার চেয়ে কি বেশি টান হবে না? বেশি টানে থাকবে না? নরমালি চিন্তা করেন, এখন আগে থেকে টান টান আছে। একটা লুজ জিনিসটা টাইট করতে আপনার যে পরিমাণ ইয়ে লাগবে, এই রডটা যখন কি থাকবে আগে থেকে টান টান থাকবে, তখন এর উপরে যখন লোড দিবেন সেটা কি আরো টান হবে নাকি সে আরো লুজ হবে? না স্যার, আরো টান বেড়ে যাবে স্যার। তাইলে এটা কি হবে? সে আরো বেশি তার উপরে টি এর মানটা বেশি হবে না? জি স্যার। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, মান যত টি বাড়বে এর মানটা টেনশন তত বাড়বে। বেশি হবে। হ্যাঁ, টি এর মানটা কি হবে? বাড়বে। এবং এই অনুযায়ী এই কম্প্রেশন জোনের আমার যে এই যে উপরে যে কংক্রিট থাকবে, এই কম্প্রেশন জোনের কি হয়ে যাবে? সিও কি হবে? প্রপোর্শনালি কি বাড়বে? সেটা তাহলে বাড়তে থাকবে স্যার। একই লোড দিয়ে আমি কি একই ডেপথের গার্ডার দিয়ে আমি কি করতে পারবো? বেশি মোমেন্ট নিতে পারবো না বা বেশি লোড নিতে পারবো না? আপনার ডেপথ একই থাকবে, জাস্ট লোডের কারণে আমার মোমেন্ট বেড়ে যাবে। হ্যাঁ, মানে লোড ক্যাপাসিটি বা আমি রডটাকে আগে থেকে টেনে রাখছি দেখে আমার কি হয়ে যাবে? মোমেন্টটা বেড়ে যাবে। ঠিক আছে, আপনার হতেছে আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশনের ভিতরে আছে যে স্টিফনেস অনুযায়ী যে জিনিস শক্ত বেশি ওর মধ্যে মোমেন্ট চলে যায় বেশি। যারা বিল্ডিং ডিজাইন করেন তারা জানবেন যে অনেক সময় দেখবেন যে নিচতলায় কলাম ফেল করে না, উপরের তলায় গিয়ে ফার্স্ট ফ্লোরে গিয়ে কলাম ফেল হয়ে যায়, বা ফার্স্ট ফ্লোরে ফেল করে না সেকেন্ড ফ্লোরে গিয়ে ফেল হয়ে যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার হচ্ছে স্টিফনেস, মোমেন্ট, লোড বা বিভিন্ন জিনিস যে থাকে এগুলো হচ্ছে কম্বাইন্ড একটা ইফেক্টের কারণে।
তো আপনি যদি এই প্রি স্ট্রেসিং না ইউজ করতেন, দেখতেন যে আপনার গার্ডার ডেপথ মানে একই লোড নেওয়ার জন্য গার্ডার ডেপথ আপনার প্রি স্ট্রেস ইউজ করলে হয়তো এইটুকু ইউজ করতে হবে, নরমাল কংক্রিট ইউজ করলে এরকম বেশি ডেপথ ইউজ করতে হবে। বুঝতে পারছেন? কারণ কি, তার আগে থেকে কোনো টান দেওয়া নেই, তাহলে সে মোমেন্ট যদি নিতে চায় তাহলে কি সিটি তো অলমোস্ট সেম থাকবে, তখন তার এই কি বাড়াইতে হবে, আপনার ডেপথ বাড়াইতে হবে। ডেপথ বাড়াইতে হবে স্যার। আরেকটা জিনিস বলি, এটা আপনার কাজে লাগবে। ধরেন মনে করেন আমাদের যে ঢালাই হয়, ঢালাইয়ে আমাদের হচ্ছে রড গুলা মাঝখানে না দিয়ে শেষ মাথায় দেয় কেন বলুন তো দেখি? এই জিনিসটা আজকে আপনারা কখনো চিন্তা করছেন? রড গুলা কি শেষ মাথায় থাকে না? স্যার এটা কোন রডের ক্ষেত্রে স্যার? এটা কি স্ল্যাব যে ঢালাইয়ের কোনো জন্য যে নাকি? কোনো কলাম, ধরেন মনে করেন একটা কলাম, নর্মাল একটা কলাম, কলামের রড গুলা কি এরকম খাড়া থাকে না? জি স্যার। ও ঠিক আছে, চতুর্দিকে যদি আপনি রড চিন্তা করেন, এই কিনারাতে থাকে কেন? মাঝখানে থাকলে সমস্যা কি? আমার রড গুলো আমি এখানে দিয়ে দিই, সমস্যা কি? এনিবডি? কলামের উপর যখন লোডটা আসে, এই লোডটার কারণে কংক্রিটটা তো ফেটে যেতে যাবে বা সাইডে যেতে যাবে, এটা ধরে রাখার জন্য এজ দিয়ে দেওয়া হয় স্যার রডটা। স্যার হ্যাঁ, আবার ফাইটে যেতে যাবে, এটা একটা জিনিস আছে, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। তাহলে তো আমি একবারে শেষ মাথায় দিয়ে দিব, না ঠিক না, আছে। ওটা তো একবারে শেষ মাত্রা বলতে, কংক্রিটটা তো মিনিমাম একটা থিকনেসে থাকতে হবে, তাহলে তো আপনার মরিচে ধরে যাবে স্যার, রাস্তা হ্যাঁ, দিয়ে এটা যাবে। একটা ইস্যু আছে, কিন্তু আরেকটা ইস্যু আছে যেটা আপনি মানে পুরোপুরি বলতে পারেন নাই, ঠিক আছে। স্যার স্যার লোড, স্যার লোড যখন এসে বিম থেকে এসে কলামে পড়ে তখন তো একটা ফিক্সড পয়েন্টে পড়ে না, একটা এরিয়া জুড়ে পড়ে স্যার। দেখেন এই আমি বলি, উনি একটা কথা বলছে, সেটা তো হচ্ছে মানে কংক্রিটটা যাতে খসে পড়ে না যায়, এটা একটা ইস্যু। কিন্তু মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে আপনার ধরেন মনে করেন আহ আহ, লিখা বেশি বড় করে ফেলতেছি, এ কারণে রিসাইজ করে এটা ছোট বানাই। আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, ধরেন মনে করেন মোমেন্ট, যে আমার তো মেইন কথা কি, উপরে লোড আসে না, স্যার আপনার বাতাসের যে লোড আসবে সে কলামটাকে কি করতে চাবে, এভাবে হেলায় ফেলতে চাবে না, বা কলামটাকে কলাম এরকম করে ফেলতে বাঁকা যাবে না, করতে, জি স্যার। বাঁকা করে ফেলতে যাবে। তাহলে এর উপরে একটা কি মোমেন্ট আসবে না? এখন ধরেন মনে করেন মোমেন্ট যখন নিবে, তখন যদি আমার কি হয়, এই যে মোমেন্ট কে নেয় স্টিল এবং কংক্রিট দুটো মিলে, আমার যদি এই ডিসটেন্সটা কি থাকে, বেশি থাকে, এই ডিসটেন্সটা যদি কি হয়, বেশি থাকে, তাহলে মোমেন্ট ক্যাপাসিটি কি বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার। বুঝাইতে পারছি আমি জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে দুটো ইস্যু, একটা হচ্ছে তো এখানে একটা ফাঁকা রাখতে হবে, কিসের জন্য, গ্যাপটা, যাতে আমার হচ্ছে কি হয়, এই কংক্রিটটা এখানে রাস্টে না কি হয়। না হয়ে যায়, রাস্ট না হয়, কংক্রিট এই স্টিলটা যেন কি মরিচা না পড়ে, পানির সংস্পর্শে না আসে। আরেকটা জিনিস, একটা একটার মধ্যে যে ফাঁকা রাখতে হবে, সেটা আবার কংক্রিটে কি করতে হবে, ওই যে মাঝখানে যেন কংক্রিট পড়ে, এত কাছাকাছি রাখা যাবে না, যাতে হচ্ছে কি করা যায়, মানে একটা একটার সাথে মানে মিনিমাম যে কংক্রিট, এগ্রিগেটটা সেই এগ্রিগেটে হ্যাঁ, যাতে ঢুকতে পারে। এগ্রিগেটের যে ম্যাক্সিমাম যে এগ্রিগেট সাইজটা আছে তার চেয়ে কি রাখতে হবে, বেশি থাকতে হবে, কারণ হচ্ছে তা না হলে এখানে কংক্রিটিং করতে পারবে না, এখানে খুব আটকে যাবে, ঠিক আছে। এর জন্য হতেছে যতটুকু ফাঁকা রাখা সম্ভব হয় এবং হতেছে যতটুকু ডিসটেন্স রাখা সম্ভব হয়, আমরা এখানে যখন ডাবল লেয়ারও দিই তখন কিন্তু কি দিয়ে দিই, মাঝখানে দিই না রড ইয়েগুলা, সেপারেটর বা একটু গ্যাপ ঠিক আছে। রেখে দিই। আমাদের যখন আমরা কিন্তু দুই মাথাতেই দিই। স্যার তাহলে মেইনলি হচ্ছে মোমেন্টটা ক্যারি করার জন্য রডটা সাইডে দেওয়া হয় স্যার, বা ডিস্টেন্সে দেওয়া হয় স্যার। হ্যালো স্যার।
সরি আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। স্যার তাহলে মেইনলি যখন আমরা বিমে কলামের রডটা যখন ইন্ডে দিচ্ছি মানে একটা মিনিমাম থিকনেস রেখে এটা মোমেন্টটা ক্যারি করার জন্যই এই ডিসটেন্সে দেওয়া হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, মোমেন্টটা ক্যারি করার জন্য। আমার কথা কি শুনতে পাচ্ছেন? মাঝখানে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার স্যার। এখন ক্লিয়ার। আচ্ছা, ইয়ে আর কোনো কেউ কিছু বলছিলেন যেটা আমি মিস করে গেছি? এই কথাটাই বলছিলাম স্যার, পরে যেটা বললাম। আচ্ছা, আমার কথা হচ্ছে সবাই এই জিনিসটা বুঝছেন কিনা যে কেন আমাদের হইতেছে আপনার মানে co-host হ্যালো, সবাই বুঝছেন কিনা? হ্যাঁ, সবাই বুঝছেন কিনা এটা? অন্যরা যারা আছেন, আপনি তো একজন রেসপন্স করলেন, ঠিক আছে? এই ক্লাসটা কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা আলোচনা করেছি, আপনারা যদি বুঝে থাকেন আর কি, ঠিক আছে? তাহলে আমরা একটু যদি অন্যদিকে যাই তাহলে এটা আমরা বুঝলাম। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। টেস্ট কংক্রিট যেটা আমরা করতেছি, হ্যাঁ এটার বেনিফিটটা হচ্ছে স্যার আমরা যে একই সেকশনে আমরা যে পরিমাণ লোডটা নিতে পারতেছি ওই সেকশনে বেশি পরিমাণ লোড নেওয়ার জন্য আমরা প্রি-স্টেজ কংক্রিটটা করতেছি। এটি তো আমরা প্রি-স্টেজের উদ্দেশ্য স্যার। এবং এটা বলতে পারেন যে আপনার কম্প্রেশন মানে টেনশন জোনের যে কংক্রিট যেটা ছিল ওই কংক্রিটটাকে আমরা যাতে ওর যে মানে ও যে থাকা অবস্থায় ওর স্ট্রেংথটা যেন আমরা কি করতে পারি, ইউজ করতে পারি, এই জন্য ইউজ করতে মানে দুটো একসাথে বলতে পারবেন। এটা তো বলবেন তো কম লাগতেছে স্যার কনক্রিটের, মানে কংক্রিট টেনশন জোনের যে কংক্রিট আমরা নরমালি যে মোমেন্ট ক্যাপাসিটি যে লিখি ওখানে কিন্তু আমরা টেনশন জোনের কংক্রিটের কোনো কন্ট্রিবিউশন ধরি না। ঠিক, কিন্তু এটা যখন হতেছে ওই দেখা যাবে যে এটার ওই আমরা সামনে যখন আরো ম্যাথ করবো, যে এখানে দেখেন তো আমাদের যে প্রথম ম্যাথের যে অঙ্কটা ছিল, তাহলে আপনাদের হতেছে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন তো এখানে দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা টপ ফাইবারে আমাদের এই টপ ফাইবারে আমাদের ইয়েটা কত, স্ট্রেসটা কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ। আমরা নেগেটিভকে কি ধরছিলাম? কম্প্রেসিভ না? কম্প্রেসিভ। তাহলে টপ ফাইবারে কি আছে? কম্প্রেশন আছে। বটমে কি আছে? কম্প্রেসিভ না টেনসাইল? দেখেন তো এখানেও কম্প্রেসিভ আছে স্যার। দেখছেন? তাহলে এই জায়গায় কংক্রিট কি ফেটে যাবে? না স্যার। বুঝছেন এটা লাভটা কি? বুঝতে পারছি স্যার। সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ঠিক আছে? ঠান্ডা মাথায় চিন্তা করলেই পারবেন আর কি। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম। আমি হচ্ছে কুইকলি কিছু জিনিস হচ্ছে ফলো করে বলে যাব। আমি বিগত হচ্ছে যে একটা ক্লাস নিয়েছিলাম ওটা একটা ভিডিও দিয়ে দিব যদি আমার ওই ইয়েতে থাকে, রেকর্ডিং এ থাকে। সেটা হচ্ছে লস ইন প্রি-স্ট্রেস। এটা যদি আরেকটু এই চ্যাপ্টার 4 আমরা যে প্রি-স্ট্রেসিং ধরেন মনে করেন ওই যে সাইড থেকে যেটা দিচ্ছি মানে ওই যন্ত্র দিয়ে টেনে দিচ্ছি, আমরা যতটুকু দিচ্ছি কংক্রিট কিন্তু ততটুকু নিতে পারে না। এটা নিতে গিয়ে কিছুটা কি হয়ে যায়, ট্রান্সফার করতে গিয়ে কিছুটা লস হয়। অর্থাৎ আপনি 100 দিলে 100 পায় না, সে হয়তো বা 90 পাইছে, তাহলে তার লসটা কত হইলো? 10। ঠিক আছে? এরকম আপনার কি কি ধরনের লস হয় আমরা এই ইয়েতে যদি বলি, ঠিক আছে? একটা হচ্ছে কি ইমিডিয়েটলি ফলোইং দ্য ট্রান্সফার অফ প্রি-স্ট্রেস ফোর্স। আপনি প্রি-স্ট্রেস যখন দিচ্ছেন সাথে সাথে আপনার হইতেছে একটা লস হয়ে যায়, ঠিক আছে? এইটা এক ধরনের লস। আরেকটা লস হচ্ছে কি অ্যাট সার্ভিস লোড আফটার দ্য লস অফ প্রি-স্ট্রেস হ্যাভ অকার্ড লং টার্ম ইফেক্টিভ প্রি-স্ট্রেস। অর্থাৎ আপনি ধরেন অনেকদিন ধরে টেনে আছে, অনেক সময় ধরেন মনে করেন আপনি যদি হাত ধরে এরকম ব্যায়াম করেন, উপরে হাত দিয়ে আপনার বডিকে ছেড়ে দেন, একটা সময় হাত কি হয়ে যাবে, একটু টায়ার্ড হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, সে একটু ছেড়ে দিবে, ঠিক আছে? বা লং টার্ম একটা ইফেক্ট, টাইম ইফেক্ট যেটা, সেটা হচ্ছে অ্যাট সার্ভিস লোড। অর্থাৎ আপনি কিছুদিন যখন প্রি-স্ট্রেসিং থাকবে এবং সেটা সময়ের সাথে একটা কি হবে, এরকম লস হবে। তো অ্যাট সার্ভিস লোডও একটা কি হয়, আমাদের লস হয়। তাহলে একটা লস কি, যখন ট্রান্সফার করতেছেন সাথে সাথে
আর একটা লস হচ্ছে কি অ্যাট সার্ভিস লোড। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা হচ্ছে লসের মধ্যে একটা লস আমরা হচ্ছে পড়বো, সেটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং। ইলাস্টিক শর্টেনিং কাকে বলে সেটা হচ্ছে, যদি আমি এই টার্ম থেকে যদি চিন্তা করি যে ইলাস্টিক আবার কি শর্টেনিং। ইলাস্টিক বলতে কি বোঝায়? যে জিনিসটা টানলে ছেড়ে দিলে আবার কি হয়ে যায়, আগের অবস্থায় চলে যায়। মানে টান দিয়ে ছেড়ে দিলে কি হয়ে যায়, সে কম্প্রেসিভ ইয়ে হয়ে যায়, চেপে যায়। তাহলে ইলাস্টিক শর্টেনিং মানে কি, আমি কংক্রিটে যখন এই স্টিল দিয়ে হচ্ছে যখন চাপ দিব, এটা যখন আবার ছেড়ে দিব, মনে করি রাবারের মতো, রাবারটা যদি আমি কি করি, টাইনে এরকম লম্বা করি, তাকে যদি ছেড়ে দেয় সে কি হয়ে যাবে, আগের অবস্থায় চলে যাবে না? জি স্যার। ইলাস্টিক। কিন্তু প্লাস্টিকের কথা যদি চিন্তা করেন, টেনে যদি ছেড়ে দেন সে কি আগের অবস্থায় যাবে? না স্যার। যেতে পারে, হালকা একটু যেতে পারে, ঠিক আছে, যদি কিন্তু বেশি যাবে না, মানে আপনার লম্বা হয়ে থাকবে, এরকম একটা ব্যাপার স্যাপার। কংক্রিটও যদি ইলাস্টিকের মতো বিহেভ করে, তাহলে আপনি চাপ দিলে কংক্রিট একটু কি হয়ে যাবে, কম্প্রেশনে চলে যাবে। চেপে যাবে। বুঝেন নাই? এটা জি যদি স্যার। আপনার মনে করেন 1000 mm হয়, ঠিক আছে, 40 আমি ধরলাম, হ্যাঁ 1000 mm, 100 mm মানে কত আপনার, 100 mm মানে 4 ইঞ্চি না, 4 ইঞ্চি, 4 ইঞ্চি। তাহলে 100 ইন্টু 10, ঠিক আছে, তাহলে হচ্ছে 40 ইঞ্চি। এখন আমার যদি এরকম হয়, চাপ দেওয়ার পরে হয়তো আমার কত হইলো, 950। বুঝাতে পারছি? একটু কি হতে পারে, কংক্রিটে যদি ইলাস্টিক, হ্যাঁ একটু কি হয়ে যাবে, চেপে যাবে না? চেপে জি গেলে স্যার। এই রডটা যতটুকু টাইট ছিল কতটুকু টাইট থাকবে, না একটু লুজ হয়ে যাবে? এই রডটা যদি এখন 1000 মিলিমিটার হইতো, এটা এখন কত, 950 মিলিমিটার হয়ে যাবে না? জি এর স্যার। সাথে রডটা তো খাটো হবে নাকি? কংক্রিটটা খাটো হলে কি রডটা খাটো হবে না রডও একসাথে? খাটো তো হয়ে যাবে। জি স্যার, দুইটাই খাটো তাহলে হবে। একটা জিনিস টানলে, ধরেন মনে করেন এই পরিমাণ যদি একটা রাবার এরকম ছিল, এটা টানে যদি এই জায়গায় যে পরিমাণ টেনশন হবে, এটা T1 আর এটা যদি T1 বলি, এর চেয়ে যদি আর একটু বেশি লম্বা করেন, এটা ধরেন মনে করেন T2, কোনটা বড় হবে, T1 বড় হবে না T2 বড় হবে? T2 বড় হবে। T2 will be greater than কি T1 না? কারণ জি কি, স্যার। বেশি লম্বা করে থেকে বেশি টান খাবে বেশি না? টান লাগতেছে স্যার। উল্টা যদি বলেন যে লম্বা থেকে যখন খাটো হয়ে যাবে, তখন তার কি টান টান ভাবটা একটু কমে যাবে, এবং কি জি হয়ে স্যার। যাবে, এই টানের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে না? স্যার। লস হবে না? এই লসটা কত হবে, T2 minus T1 না? আমি কি বুঝাতে পারছি কিনা? জি স্যার, ক্লিয়ার। T2 minus T1, এটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক শর্টেনিং অফ কংক্রিটের কারণে আমার স্টিলে কি হয়ে যায়, লস হয়ে যায়। এখন সেটা আমরা যদি এইভাবে চিন্তা করি, দেখেন স্যার এই ক্ষেত্রে ফর্মুলা, তো স্টিল লুজ হয়ে যাবে। হ্যাঁ লুজ হয়ে যাবে। টাকা নেই, পানি দেন। সেটা হচ্ছে, দেখেন আমরা জানি না স্ট্রেস আর স্ট্রেন কি প্রপোর্শনাল না? স্ট্রেস আর স্ট্রেন কি হয়, প্রপোর্শনাল হয়। সিগমা ইজ প্রপোর্শনাল টু কি এপসিলন। স্ট্রেস কে আমরা সিগমা দিয়ে অনেক প্রকাশ করি, স্ট্রেন কে এপসিলন দিয়ে প্রকাশ করি। এই জায়গায় যেটা হয়েছে, স্ট্রেসটাকে এফ দিয়ে প্রকাশ করেছে, স্ট্রেস এফ, আর এই আপনার হচ্ছে স্ট্রেনটাকে ডেল্টা। তাহলে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু কি স্ট্রেন। এখন প্রপোর্শনাল সাইন যখন উঠাই দিই, তখন আমরা এটা কি দেই, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দেই না? এটাকে আমরা কি বলি, ইলাস্টিসিটি মডুলাস। আপনারা এটা জানেন, ঠিক আছে, ম্যাটেরিয়াল থেকে আপনারা এটা পড়ে আসছেন, ঠিক আছে, এটা আমরা নতুন করে শেখাতে হবে না। তাহলে আমার হচ্ছে কি, স্ট্রেন সমান কি লেখা যায়, স্ট্রেস ডিভাইড বাই কি মডুলাস অফ ইলাস্টিসিটি। স্ট্রেস কে কি লেখা যায়, স্ট্রেস মানে কি ফোর্স ডিভাইড বাই এরিয়া না? তাহলে এটা লেখা যাবে না, স্ট্রেস সমান কি ফোর্স ডিভাইড বাই এরিয়া না? এই পুরোটা কিসের জন্য, কংক্রিটের জন্য। এই স্ট্রেসটা কি, স্ট্রেনটা কিসের জন্য, কংক্রিটের জন্য। তাহলে আমার কংক্রিট যতটুকু খাটো হবে, স্টিলও কতটুকু খাটো হবে, সেম খাটো হবে না? জি স্যার। তাহলে আমি এটা খাটো হওয়ার যে ব্যাপারটা, এটা যদি আমি কি বলি,
ইলাস্টিক শর্টেনিং বলি, সেই ইলাস্টিক শর্টেনিং হচ্ছে কি ডেল্টা এফএস ও বলতে পারেন, আমার স্ট্রেস কতটুকু লস হইলো, এবং সেটা হচ্ছে কি ইএস ইনটু সিগমা। আপনি যদি এখানে আমি এটার সাথে চিন্তা করি, দেখেন এফসি সমান কি লেখা যায়, ইসি ইনটু ডেল্টা সি, এটা লেখা যায় না? এফসি ইকুয়াল টু কি ইসি ইনটু ডেল্টা সি। একইভাবে সি বলতে বোঝাচ্ছে কংক্রিটের, এই সি বলতে কি বোঝাচ্ছে কংক্রিটের, তাহলে এফ এস যদি বলি ই এস ইনটু কি ডেল্টা এস, এটা হচ্ছে স্টিলের, তাহলে এফ এস মানে কি স্টিলের স্ট্রেস, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি এবং স্টিলের স্ট্রেন। তাহলে ডেল্টা এফ এস মানে হচ্ছে কি ইএস ইনটু ডেল্টা, এই ডেল্টা এস আর ডেল্টা সি কি আমাদের সমান না? আমরা কি বলছি স্টিল এবং কংক্রিটের স্ট্রেস ইয়ে কি হবে, লম্বা যতটুকু হবে একই হবে, খাটো যতটুকু হবে অতটুকু কি হবে, সেম হবে। তাহলে এটা এখন দেখেন এই যে যে ডেল্টা এস, এই যে স্টিলের এটা কি, এটা লেখা যায় না ডেল্টা সি, তাহলে এই ভ্যালুটা কি এখানে পুট করে দেওয়া যায় না, এখানে আনা যায় না? জি স্যার। তাহলে কি আমার আগে কি ছিল ইএস, তাহলে ইএস থেকে গেল এই জায়গাটা, আর বাকি এই পোর্শনটুকু আমার কোথায় চলে আসলো, এখানে চলে আসলো, বুঝছেন? তাহলে কি এফ নট নিচে এসি ইন্টু ইসি, এফ নট এসি ইন্টু ইসি। এখন এই ওরা একটা নতুন একটা টার্ম নিয়ে আসে, সেটা হচ্ছে এন, এন সমান কি ইএস বাই ইসি, এটাকে মডুলার রেশিও বলে। কি বলে? মডুলার রেশিও। অর্থাৎ স্টিল কংক্রিটের মানে মডুলাস অফ ইলাস্টিসিটি, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটিটা কংক্রিটের চেয়ে কত গুণ বেশি, ঠিক আছে? এটাই হচ্ছে এন। তাহলে এন যদি আমি এটা লিখে দিই, তাহলে সাথে কি থাকলো এফ নট ডিভাইড বাই এসি। তাহলে দেখেন এই যে এফ নট ডিভাইড বাই এসি, ইএস আর ইসি চলে গেলে তাহলে ওই দুটো মিলে কি হয়ে গেল এন। তাহলে এটাকে কি লেখা যায় ইলাস্টিক শর্টেনিং। এটা কি লেখা যায় ইলাস্টিক শর্টেনিং। ইলাস্টিক শর্টেনিং তাহলে কি আমরা বলতে পারি কি যে স্ট্রেস যতটুকু লস হচ্ছে সেটা কিসের কারণে? ডেফিনেটলি কংক্রিট কি হয়ে যাবে, এটা খাটো হয়ে যাবে, এজন্য হচ্ছে কি স্ট্রেস যতটুকু লস হচ্ছে এটাকে আমরা কি বলতেছি ইলাস্টিক শর্টেনিং। ঠিক আছে, এটা ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আমরা যদি এখানে কথা চিন্তা করি n ইনটু এফ নট ডিভাইড বাই এসি, তাহলে এই যে এফ নটটা কিসের? স্টিলের মধ্যে আমি যতটুকু টান ইয়ে দিয়েছি, চাপ দিচ্ছি, আর এসিটা হচ্ছে কি কংক্রিট এরিয়া। এসি এটা কি কার এরিয়া? কংক্রিটের এরিয়া। এখানে আমাদের হইতেছে এই জায়গাটাতে আপনার হইতেছে যেটা করা হয়েছে ট্রান্সফর্মড এরিয়াতে করা হয়েছে। কি দিয়ে করা হয়েছে? ট্রান্সফর্মড এরিয়া। কিরকম? আমি যদি একটা এরকম যদি কংক্রিটের একটা বিম থাকে, এর মধ্যে কি থাকে? রড থাকে, আর এই বাকি জায়গাটা আমার কি থাকে? এই জায়গাটা, বাকি জায়গাটা হচ্ছে আমার কংক্রিট নাকি? জি স্যার, কনক্রিট। কংক্রিট। এখন আমার হইতেছে বাকি জায়গাটাতে, তাহলে আমি যদি কংক্রিটের এরিয়া পুরোটা ধরি তাহলে কি ঠিক হবে? এর মধ্যে থেকে স্টিলের এরিয়াটা কি বাদ যাওয়া উচিত না? জি স্যার, বাদ যাওয়া উচিত। তাহলে এখানে যেটা করে হচ্ছে যে এই স্টিলটাকে কংক্রিটে কনভার্ট করে ফেলে, মানে সহজ করার জন্য কি করে ফেলে? স্টিলটাকে কংক্রিটে কনভার্ট করে ইকুইভ্যালেন্ট। স্টিল যতটুকু এরিয়া জুড়ে আছে ততটুকু কনক্রিটে কনভার্ট চলে যাবে। হ্যাঁ, সেটা কনভার্সনটা কিভাবে করা হয়? ওই n দিয়ে, n ইনটু এস। সেটা কি করা হয়? যেহেতু মডুলার রেশিও মানে কি স্টিলটা আপনার হচ্ছে কংক্রিটের চেয়ে n টাইমস কি শক্ত বা ইলাস্টিসিটি বেশি, তাহলে স্টিলের এরিয়াটাকে আমি কি করে ফেললাম? কংক্রিট। তাহলে এই এরিয়াটা হচ্ছে কি n ইনটু এস মানে কি স্টিল এরিয়া স্টিল এরিয়া ইকুইভ্যালেন্ট টু, সরি স্টিল এরিয়া বলবো না তো, ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া। এটাকে লেখা যায় কি ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া। মানে কি এই স্টিলটাকে যদি কংক্রিটে কনভার্ট করি, এটা কি স্টিল আর কংক্রিট কি একই হবে? দুটো কি একই রকম শক্ত? স্টিলটা কি ওর চেয়ে কি বেশি ইয়ে দিবে না, স্ট্রেস দিবে না? হ্যাঁ, এই জন্য এই এরিয়াটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তখন দেখেন এই যে ট্রান্সফর্মড এরিয়া লিখতেছে এসি ইনটু এন ইনটু এস। ঠিক আছে, তাহলে নিচে যে আমার যে এই যে আমরা কি লিখছিলাম যে স্ট্রেইন সমান কি? স্ট্রেইন সমান কি স্ট্রেস ডিভাইড বাই
এরিয়া স্ট্রেস ডিভাইড বাই কি এরিয়া ছিল। তাহলে স্ট্রেস ডিভাইড বাই এরিয়া লেখার জন্য এই ফোর্সটাকে আমরা কি করছি দেখেন, এখানে দুইটা পার্ট। আমি যদি এটা একটু ডিলিট করে দেই, ছোট করে এখানে দেখাই দেই, তাহলে দেখেন এখানে হচ্ছে কি ফোর্স ডিভাইড বাই এরিয়া। এই এরিয়াটা কি দেখেন, এটা কি কংক্রিট না? জি স্যার, এটা কিসের থেকে আসছে? কনক্রিটের এরিয়া স্টিল। স্টিলের পরিবর্তন। তাহলে কংক্রিট এরিয়ার সাথে মডুলাস অফ ইলাস্টিসিটি কার আসবে? কংক্রিটের। স্টিলের এরিয়ার সাথে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন উপরে আর নিচে আপনার হচ্ছে আমরা যদি ইলাস্টিক শর্টেনিং এর ফর্মুলা, এই যে আগের পেজে যেটা দেখেছি, ইলাস্টিক শর্টেনিং মানে কি স্ট্রেসের লস, তাহলে এটা ইএস ইনটু আপনারা দেখেছেন এই জায়গায়, ঠিক আছে, ইএস ইনটু এই যে কংক্রিটের যে ব্যাপার স্যাপারটা আসে যে ইলাস্টিক শর্টেনিং, ওই কাজটা এই পেজে করা হয়েছে। ইলাস্টিক শর্টেনিং ইএস ইনটু এই ডেল্টার মানটা এখানে বসায় দেওয়া হয়েছে, উপরে নিচে ইসি তে ভাগ করা হয়েছে, তাহলে n ইনটু ডিভাইড বাই এত, মানে নতুন আরেকটা ফর্মুলা আসছে। এটা কি ফর্মুলা? ট্রান্সফর্মড এরিয়া দিয়ে। দুটো একই ধরনের কাজ, দুটোর কাজ কি, এটা গ্রস এরিয়া দিয়ে করা হয়েছে আর এটা হচ্ছে কি ট্রান্সফর্মড এরিয়াটা। মানে এখানে স্টিলটাকে এই আগের ফর্মুলাতে স্টিলের এরিয়াটা কি করা হয় নাই, কনসিডার করা হয় নাই, পুরোটাই কংক্রিট ধরা হয়েছে। বুঝতে পারছেন? স্টিলের এরিয়াটা কি করা হয়েছে, নেগলিজিবল করা হয়েছে। কি করা হয়েছে? উপেক্ষা করা হয়েছে। আর এই জায়গাটা কি হয়েছে, মোর এক্সাক্ট। স্টিলও আলাদা হিসাব করা হয়েছে, কংক্রিটও কি করা হয়েছে, আলাদা হিসাব করা হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এটা দিয়ে একটা ম্যাথ করা হয়েছে, সেই ম্যাথটা হচ্ছে এইটা, ঠিক আছে? 4.1 4.1 আমি জাস্ট বলে দেই, এই ম্যাথটা একবারে সোজা সাপটা ম্যাথ। ম্যাথের মধ্যে কি করা হয়েছে, ইলাস্টিক শর্টেনিং আপনি তাহলে বুঝলেন কি, যে আপনার স্ট্রেস কিছুটা কি হবে, লস হয়ে যাবে, ওই লসটাই হচ্ছে কি আমাদের শর্টেনিং, ওই লসটা কি ইলাস্টিক শর্টেনিং। এটা হচ্ছে একটা 40 ফিট লম্বা একটা ক্রস সেকশন 15x15, এবং এটা এক্স কনসেন্ট্রিক্যালি কি করা হয়েছে, প্রিস্ট্রেস করা হয়েছে এবং স্টিল ওয়্যার দিয়ে। সেই ওয়্যার কত হয়েছে, প্রেসারটা কত হয়েছে, এত। তাহলে এই স্টিলের ওয়্যারে কি দেয়া আছে, প্রেসারটা কত, 1,50,000 psi। এবং এই স্টিলের যে স্টিল দিয়ে করছে সেই স্টিলটা কতটুকু মোটা, স্টিলের এরিয়াটা কত, তাহলে এস কত আপনার 1.2 ইঞ্চি স্কয়ার। আর এই স্টিল দিয়ে যে প্রেসারটা দিছে সেই প্রেসারটা কত, এফ এস হচ্ছে কত আপনার 150,000, ঠিক আছে, পিএসআই, পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। তাহলে আমার টোটাল ফোর্সটা কত আসবে, এই যে এফআই টা কত হবে, স্ট্রেস টাইমস কি এরিয়া, তাহলে এটা কি এরিয়া এত, এটা কিপো বলতে পারেন বা 180 কিপো বলা যায়, ঠিক আছে, 180 কিপ অথবা 180,000 পাউন্ড। ইলাস্টিক শর্টিং মানে ইলাস্টিক শর্টিং ডেল্টা এফএস, অথবা এটাকে আমরা কি বলতে পারি, ইএস ইনটু ডেল্টা এস অথবা ডেল্টা সি, ওইটা থেকে ফর্মুলাটা আসছে যেটা আপনারা দেখেছেন, এই যে এখানে যে ফর্মুলাটা, এই ফর্মুলা দেখেছেন না, এই যে ফর্মুলাটা আমি আর একটু মোটা করে দেখাই দিই, এই যে ফর্মুলাটা, ওকে দেখা যাচ্ছে? এই ফর্মুলাটা একটু জুম করে দিলে, এই যে n ইনটু fi ডিভাইড বাই ac n ইনটু as। তাহলে এই ফর্মুলার মধ্যে জাস্ট n এর মান কত দেখেন, এখানে কি দেওয়া আছে, es কত 29,000, ec এর মান দেওয়া আছে, তাহলে ec আর es এর একটা ডিভাইড করলে কি পাওয়া যাবে, n এর মান পাওয়া যাবে। তাহলে n এর মানটা হচ্ছে কত আপনার 6 এর কাছাকাছি, তাহলে 6। fi হচ্ছে এইটা, ac কংক্রিট এরিয়া কত হবে, এই ক্রস সেকশনটা কত, 15x15 না, 15 কত, 15x15 স্যার। তাহলে আমার বিমটা যদি 15x15 যদি হয়, তাহলে টোটাল এরিয়াটা কত হবে, গ্রস এরিয়া কত হবে আপনার 15 ইনটু কত, 15, স্টিলের এরিয়াটা কত 1.2 না, জি স্যার 1.2। তাহলে এই 15 ইনটু 15 থেকে 1.2 বাদ দিলে কি কংক্রিট এরিয়া পাওয়া যাবে না? জি স্যার, বাদ বাকিটা কনক্রিট। আর এস কত হবে 1.2, তাহলে দেখেন ওই যে 1.2, এটা হচ্ছে কি এসি আর এটা হচ্ছে 6, তাহলে এই যে স্টিলের এরিয়া পাওয়া গেল, ঠিক আছে? ক্লিয়ার স্যার। তাহলে এই ম্যাথটা আপনারা দেখবেন। আর এই যে পরের প্রশ্নটা হচ্ছে যে আমার হচ্ছে ইনিশিয়ালের চেয়ে 10% আমি লস ধরে নিই, ইনিশিয়ালের চেয়ে এই সেকেন্ড মেথডে, ঠিক আছে, 10% লস ধরে নেওয়া হয়। লস ধরে নিয়ে এইটার ক্ষেত্রে একটা আলাদা একটা ফর্মুলা আছে, সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। আপনি এই যে পার্ট বিটা এই আরেকটা মেথডে এখানে আছে, এটা হচ্ছে নেক্সট দিন আলোচনা করব, যে এই যে এটা
ঠিক আছে, এই মেথডটাতে এফসিআই অ্যাড দিয়ে করা যায়। এই জি মেথডটা স্যার। আমি নেক্সট আলোচনা করব। ওকে, ওকে আজকে অলরেডি অনেক লম্বা করে ফেলছি, মাঝখানে অনেকবার কল আসার কারণে ক্লাস ইন্টারাপ্টেড হয়েছে, কিন্তু আমার মনে হয় আজকের ক্লাসটা ইফেক্টিভ ছিল। ইফেক্টিভ বলতে সবাই কোশ্চেন অ্যান্সার করছেন, ঠিক আছে, পারেন নাই কিন্তু চেষ্টা করছেন, এই জন্য থ্যাংক ইউ। কিন্তু মাথায় অ্যাটলিস্ট কাজ করছে যে আমরা কেন প্রি স্ট্রেসিং করতেছি, এখন তো বলতে পারবেন নাকি? ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, এবং মাঝে মাঝে নিজেকে কোশ্চেন করবেন, আচ্ছা আমি এই কোর্সটা কেন করতেছি, এটা করলে আমার লাভটা কি, বা আমার কি কাজে লাগবে ভবিষ্যতে। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা থিওরি কোর্স গুলাতে আপনার বাস্তব জীবনে যেভাবে অ্যাপ্লিকেশন হয় পুরোপুরি শেখানো এখানে সম্ভব হয় না, ডিউ টু দ্য টাইম বা আদার পার্সপেক্টিভের জন্য। কিন্তু কিছুটা আমরা টাচ করে যাওয়ার চেষ্টা করি যাতে হচ্ছে আপনার ফিল্ডে গেলে এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা অ্যাটেন্ডেন্স সবার হয়েছে? অ্যাটেন্ডেন্স যদি সবার হয়ে থাকে তাহলে থ্যাংক ইউ। ঠিক আছে, আমি ক্লাস রেকর্ডিং করেছি, এটা আপলোড করে দিব না। আর কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে মেসেজ করলে হবে। স্যার আর মিড পরীক্ষার সিলেবাস হচ্ছে আমরা যতটুকু পড়েছি এতটুকু পর্যন্ত। আজকে পর্যন্ত স্যার? হ্যাঁ, আজকের একটা ম্যাথ, ওই জাস্ট স্যার, প্রথম date? পোর্শনটুকু। ডেট হচ্ছে নেক্সট উইক, নেক্সট ক্লাসে। গ্রুপে অ্যাড নাই স্যার, যদি আমরা যদি একটু অ্যাড করে নিতেন স্যার ভালো হতো।